এই পুরোটা ফার্স্ট থেকে একটু রিভিউ করে দিতে স্যার। আচ্ছা আর স্যার কোশ্চেন টাইপটা কেমন হবে, আর যদি স্যার কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করার জন্য দিয়ে দিতেন আমাদের ভালো হতো স্যার। তোমাদের বিএলসি তে মনে হয় কেএনএন রিলেটেড কিছু ম্যাথ দেওয়া আছে। আর আজকে আমি তোমাদের কেমিস ক্লাস্টারিং, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন আর র্যান্ডম ফরেস্টের কিছু ম্যাথ দিয়ে দেবো। আর বাকি তো ক্লাসে তোমাদেরকে যা পড়াইছে তাই আসবে। তোমাদের তো বলছি যে ওই রকমই ম্যাথ একটা আসবে। এখানে আমি একটা কিসের ম্যাথ জানি, ডিসিশন ট্রির একটা ম্যাথ এখানে আমি ছক করে জাস্ট করে রাখছি যাতে আমার লিখতে কষ্ট না হয়। তো ওভারঅল আগে একটা আসি, তারপরে দেখবো। আচ্ছা, তোমাদেরকে তো মানে কত কিছুই পড়ানো হয়েছে। তো একটা সিলেবাস আগে অন করা উচিত। সিলেবাস হয়েছে। আচ্ছা, এটা হলো সে আমাদের সিলেবাস। হ্যাঁ, আচ্ছা, তো এই কন্টেন্ট গুলো আমরা ক্লাসে যতটা সম্ভব কভার দিলাম আর কি। তো তার ভিতরে ধরো প্রথমত মেশিন লার্নিং, তো তোমাদেরকে জানতে হবে যে মেশিন লার্নিং কি। ধরো শর্ট কোয়েশ্চেন তো আসবে স্বাভাবিক, তোমরা জানো শর্ট কোয়েশ্চেন কিছু ছোটখাটো আসবে। তাহলে কি কি আসতে পারে যে হোয়াট ইজ এমএল, মানে আমি শর্টে লিখতেছি, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমি লিখতেছি। তাহলে হোয়াট ইজ এমএল হতে পারে, এটা ডেফিনেশন হতে পারে। তারপর সুপারভাইজড, আনসুপারভাইজড লার্নিং আছে, সেমি সুপারভাইজড লার্নিং আসতে পারে। তাহলে কি কি আসতে পারে যে ডেফিনেশন, মানে ডিফাইনের ভিতরে যে এইগুলো আসতে পারে কি কি, সুপারভাইজড লার্নিং, হ্যাঁ। তারপরে আনসুপারভাইজড লার্নিং, সুপারভাইজড লার্নিং, আর কি কি আসতে পারে, সেমি সুপারভাইজড লার্নিং। তাই না? এগুলো তুমি ক্লাসে বলছি, তোমাদের নিজের ভাষায় সুন্দর করে লিখো, সেমি সুপারভাইজড লার্নিং। এখন দেখো ডিফাইন আসতে পারে, আবার কি আসতে পারে, ডিফারেন্সিয়েট, একটা পার্থক্য আসতে পারে, তাই না? তাহলে এই টপিক থেকে কি আসতে পারে, ধরো মেশিন লার্নিং কি এটা আসতে পারে, অথবা এই এই যে এই জিনিসগুলো আছে এগুলোকে আমি ডিফাইন করতে বললাম, অথবা এটার পার্থক্য লিখতে দিলাম, অথবা একটা অ্যালগরিদম দিলাম। ধরো অ্যালগরিদম দিয়ে বললাম যে এটা সুপারভাইজড হবে নাকি আনসুপারভাইজড হবে। দেখো এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি? এখানে কারো কোনো প্রশ্ন আছে, কিছু জিজ্ঞাসা, আর কিছু? আচ্ছা, আমার কথা তো শুনতে পাচ্ছ না সবাই? শুনতে পাচ্ছ? শুনতে না পারলে বলবা, হ্যাঁ? শুনতে না পারলে আমার কথা শুনে বলবা, এটা শোনা যায়? আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তো আশা করি প্রশ্ন নেই। প্রশ্ন থাকলে বলবা যে কি কি সমস্যা না সমস্যা, দরকার হলে আরেকটু ডিটেলস আলোচনা করা যাবে। কোনো কিছু না বুঝলেও বলবা। এগুলো ডিফারেন্সিয়েট করতে হতে পারে। ধরো বললাম আমি কেএনএন অ্যালগরিদম, হ্যাঁ, এটা সুপারভাইজ নাকি আনসুপারভাইজ, মানে এটা একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম প্রশ্ন আসতে পারে। এটা সুপারভাইজড নাকি আনসুপারভাইজড, মানে ধরো এরকম যদি দিই তাহলে তো পারবা, তাই না? এটা সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম, কারণ এটা লেভেলিং গুলা করা থাকে। সুপারভাইজডে কি কি থাকে, লেভেলিং করা থাকে, তাই তো, ট্রু লেভেল দেওয়া থাকে। আনসুপারভাইজডে কি থাকে, কোনো লেভেল, মানে আনসুপারভাইজডে কোনো লেভেল থাকে না, তাই না? তাহলে কোনো লেভেলিং করা থাকে না। সেমি সুপারভাইজডে একটা পার্ট লেভেলিং করা থাকে, কিন্তু খুব কম পার্টস, কম ডেটা, হ্যাঁ, ফিউ ডেটা আর লেভেল, অল্প কিছু ডেটা লেভেল থাকে। আমরা ওই অল্প কিছু ডেটা ব্যবহার করে বাকি আরো কিছু ডেটা লেভেলিং করে নিয়ে আস্তে আস্তে করে এরকম করে অল্প অল্প করে ডেটা লেভেলিং করতে করতে ধরে নিয়ে যে লেভেল ডেটাগুলো ঠিকই আছে, এবার ওইগুলাকেই ডেটা সেট হিসেবে ধরে নিয়ে তারপরে আমরা বাকি অ্যালগরিদমে যা বলে সেই অনুযায়ী আগাতে থাকি, হ্যাঁ। তো এগুলা নিজের ভাষায় লিখবার, ব্যাখ্যা বিশ্লেষণ গুলা বেশি সময় নিয়ে লেখার দরকার নেই, হ্যাঁ। ওই এক দুই লাইন লিখলেই হবে, আমি বুঝতে পারলেই হয়েছে যে
এটা ঠিক আছে বা তুমি বুঝছো, মানে তুমি দেখা যাচ্ছে ধরো 5 মার্কের খালি ব্যাখ্যায় আসছে, সেক্ষেত্রে 1 লাইন 2 লাইন লিখলেও তুমি 5ই পাবা। মানে এরকম না যে তুমি কম পাচ্ছ ব্যাখ্যা বুঝতে, মানে ভুল করা যাবে না, মানে ব্যাখ্যা বলে এরকম না যে ভুল লিখলে তাতে ভুল নাম্বার দেবে, এরকম না। যদি সঠিক ব্যাখ্যাটা লেখো সেটা 1 লাইনেই যদি হতে পারে, মানে এরকম না যে 1 লাইন লিখতে হবে, 2 লাইন লেখা যাবে না। মানে আমি বলতেছি তোমরা মানে যেটুকু অ্যান্সার সেটা করো, মানে সেটা কম হলে ছোট হলে ছোট করে করো, বড় হলে বড় করে করো। মানে অযথা ছোট বড় করার দরকার নাই আর কি, মানে অযথা বেশি লেখার দরকার নেই, যেটা প্রপার সেটাই ঠিকঠাক করে লেখো তাহলেই হবে। আচ্ছা তাহলে গেল। আচ্ছা প্রবলেম সিনারিওস, এগুলার যে আমাদের অ্যালগরিদম আমরা তো জানি কি কি আছে, তো এগুলো তো আমরা শিখছি। আচ্ছা ডেটা কালেকশন আর প্রিপ্রসেসিং এটা আমরা প্র্যাকটিক্যালি শিখবো, এটা আসলে এটা নিয়ে প্রশ্ন আসবে না, হ্যাঁ এই পার্টটুকু নিয়ে। ডেটা কালেকশন আর প্রিপ্রসেসিং নিয়ে আপাতত প্রশ্ন আসবে না, আমাদের অ্যাসাইনমেন্টে এটা নিয়ে মানে থাকবে আর কি, অ্যাসাইনমেন্ট 13 মার্কে যে তোমাদের দেওয়া হবে ওইটাতে এগুলো থাকবে। আচ্ছা এবার আসি মেশিন লার্নিং এর অ্যালগরিদম দিয়ে। হ্যাঁ তো প্রথমে আসছে লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা তো লিনিয়ার রিগ্রেশনের ম্যাথ করতে গিয়ে কারো কি কোনো প্রবলেম আছে? লিনিয়ার রিগ্রেশন কিন্তু তোমরা নিউমেরিক্যাল মেথডে করছো, নিউমেরিক্যাল মেথডে আমরা কি করতাম, ডিরেক্ট সলিউশন করতাম। কিন্তু আমরা মেশিন লার্নিং কি করি, ডিরেক্ট সলিউশন করি না, আমরা আস্তে আস্তে ওই ওয়েট গুলো আপডেট করতে 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 এরর বের করি, ওয়েট আপডেট করি, এরকম করতে করতে একটা সময় বলি এররটা আমরা মিনিমাম করে ফেলবো ইটারেশন করতে করতে। মানে নিউমেরিক্যাল মেথডে আমরা লিনিয়ার রিগ্রেশনে ডিরেক্ট ফর্মুলা থাকতো, ফর্মুলায় ফেলতাম, একবারে সলিউশন চলে আসতো। মেশিন লার্নিং আমরা আইটারেশন করে করে ধাপে ধাপে করি। হয়তো বা পরীক্ষাতে তোমাদের একটা বা দুইটা বা সর্বোচ্চ 3টা আইটারেশন থাকবে বেসড অন দ্য ডেটা। মানে ডেটা অনেক বেশি থাকলে হয়তো বা একটা আইটারেশন, একটু কম থাকলে হয়তো বা 2টা আইটারেশন, ডেটা মনে করে একেবারে কিছুই নাই সেক্ষেত্রে হয়তো বা 3টা আইটারেশন, এরকম ডিপেন্ড করে ডেটার উপর এরকম থাকবে। তো লিনিয়ার রিগ্রেশনের ম্যাথ তো মনে আছে তোমাদের নাকি? মানে ম্যাথ কি মনে আছে নাকি দেখাই দেবো? জি স্যার, ওইটা মনে আছে, কিন্তু স্যার লজিস্টিক রিগ্রেশন করাইছিলেন, ওইটা যদি স্যার একটু দেখাইতেন। লজিস্টিক রিগ্রেশন না? আচ্ছা একটা একটা করে আসি, হ্যাঁ। আচ্ছা লিনিয়ার রিগ্রেশন তাহলে আশা করি পারবা তাই না? তো আমি একটু ফর্মুলাটা লিখে দিই এরকম, একটু বুক জাস্ট একটু মনে করাই দাও। লিনিয়ার রিগ্রেশনেরটা এরকম ছিল যে আমাদের এক্স এ কিছু ডেটা দেওয়া থাকতো, ওয়াই তে কিছু ডেটা দেওয়া থাকে, এরকমও থাকতে পারে। আবার দেখা যাচ্ছে বললাম না আমি ডেটা দিবই না, আমি এরকম ভাবে ডেটাই দেবো না, না দিয়ে আমি বললাম আমি এরকম গ্রাফ দিয়ে দিচ্ছি, মানে এরকম কয়েকটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ লিনিয়ার রিগ্রেশনে পয়েন্ট দিয়ে দিলাম। এই পয়েন্ট গুলো দেখো তো তোমরা এক্স ওয়াই ফাইন্ড করতে পারবে তাই না? ব্র্যাকেট যদি দেওয়া থাকে তাহলে প্রথমটা এক্স পরেরটা ওয়াই, ধরো এটা বললাম 3 5 7 8, কত বলবো এটা 7 7 না, এরপরে 10,2, এটা হবে 8,13, এরকম যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে প্রথম ভ্যালু গুলো এক্স আর পরের ভ্যালু গুলো ওয়াই, তাই না? তাহলে এইভাবে আমরা সাজায় নিতে পারি এইভাবে। তো এরকম ভাবে সাজায় গুছায় নেওয়ার পরে এখন আমরা সূত্র কিভাবে অ্যাপ্লাই করি, প্রথমে আমরা বলি যে লস ফাংশন থাকে আমাদের একটা, লস ফাংশনকে আমরা যদি এভাবে ডিফাইন করি ওয়াই মাইনাস টি এর হোল স্কয়ার। আর টি কোনটা ওয়াই কোনটা বুঝবো কিভাবে, এই যে ওয়াই যেটা লিখলাম এটা আসলে ওয়াই না, বরং এটা আসলে টি, হ্যাঁ এটা হলো টার্গেট, টি বলতে আমরা টার্গেট বুঝাই। আর এক্স হলো আমাদের সেই মানে প্রথমে যে ডেটা গুলো দেওয়া থাকে সেগুলো। আর আমরা এই ওয়াই যেটা বের করি সেটা হলো প্রেডিক্টেড, তাই না? এটাতে ভুল থাকে, অর্থাৎ আমাদের টার্গেটের যতটা সম্ভব কাছে আমরা পৌঁছাতে চাই কিন্তু আমরা পৌঁছাতে পারি না। এইবার বলি যে ঠিক আছে লস ফাংশন পেয়ে গেছি, তাহলে কস্ট ফাংশন কি হয়, এটা যদি আমরা অ্যাভারেজ নেই ওয়াই মাইনাস টি, এটা তো একটার জন্য, তো সবগুলোর জন্য যদি অ্যাভারেজ নেই তাহলে আমরা বলি কস্ট ফাংশন। এখন এই কস্ট ফাংশনটা দেখতে কিরকম, কস্ট ফাংশনটা দেখতে এরকম হয় তাই না? মানে সিম্পলেস্ট যদি বলি এটা অনেকটা তোমার ওই যদি এইরকম গ্রাফ হতো তাহলে আমাদের ফাংশন কি হতো, y ইকুয়াল টু এক্স স্কয়ার, y না বলে আমরা j সমান এক্স স্কয়ার, যেটা বলছিলাম এটা হলো j সমান এক্স স্কয়ার, হ্যাঁ এরকম যদি হতো আর কি, মানে এরকম হলে এক্স স্কয়ার হতো, মানে এরকম প্যারাবোলিক টাইপের গ্রাফ হয়তো বা আসবে, মানে আমরা জানি না হয়তো। এখন প্যারাবোলিক কেন বললাম, কারণ এখানে আমরা যে ইকুয়েশনটা নিচ্ছি অনেকটা y সমান এক্স স্কয়ার টাইপের ইকুয়েশন, হ্যাঁ ওই জন্য বললাম যে এরকম গ্রাফ আসবে। এখানে তুমি যদি স্কয়ারের বদলে কিউব নাও তাহলে কিউবিকের গ্রাফ আসবে, 4 নিলে 4 এর মতন গ্রাফ আসবে, মানে এখানে যে ইকুয়েশন নিবা সেই টাইপের গ্রাফটা আসবে। আমি যদি স্কয়ার নিলাম তাই এই টাইপের হয়তো গ্রাফ। তো যদি y সমান এক্স স্কয়ার নিতাম মানে j সমান এক্স স্কয়ার নিতাম তাহলে এরকম আসবে। তো তোমাদের অনেকবার বলছি যে কি করতে হয়, আমরা একটা র্যান্ডমলি আন্দাজের উপর একটা ভ্যালু ধরে নিই, হ্যাঁ ভ্যালু ধরো এখানে আছে, তাহলে এই ভ্যালুটা ইনিশিয়ালাইজ এই ভ্যালুটা, কিন্তু আমরা তো আসতে চাই যে কস্ট ফাংশনটা যতটা সম্ভব মিনিমাইজ হোক, তাই না? মিনিমাইজ হোক মানে এই পয়েন্টে আমরা পৌঁছাতে চাই, এই জন্য আমরা কি করি, এই স্লোপটা বের করি, ডিফারেন্সিয়েশন করি।
ডিফারেন্সিয়েশন করলে মানে ডেল জে ডিভাইডেড বাই ডেল, হয়তো বা থিটা যদি আমাদের ওয়েট গুলা হয় তাহলে থিটার সাপেক্ষে, যদি আমাদের ডাব্লু ওয়েট হয় তাহলে ডাব্লুর সাপেক্ষে। এই ডাব্লুর সাপেক্ষে আমরা ধরো ডিফারেন্সিয়েশন করি, বি এর সাপেক্ষে করতে পারি। হ্যাঁ, যদি আমাদের বায়াস থাকে তাহলে ডেল জে বাই ডেল বি বের করি। তাহলে এইটাই সেই ঢাল, তাই তো? এই ঢালটা বের করে আমরা একটা লার্নিং রেট ব্যবহার করি। লার্নিং রেট ব্যবহার করে তারপরে আমরা ওয়েট আপডেট করি। যেমন ধরো ডাব্লু যদি ওয়েট আপডেট করতে চাই তাহলে কি করি, যে ডাব্লু নিউ ইজ ইকুয়াল টু ডাব্লু ওল্ড মাইনাস আলফা ডেল জে বাই ডেল ডাব্লু। যদি বি আপডেট করতে চাই তাহলে কি লিখি, বি নিউ সমান বি ওল্ড মাইনাস আলফা ডেল জে বাই ডেল বি। এরকম ভাবে করি। তো এটা আমার এই পাশে থাকলেও আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবে, এই পাশে থাকলেও আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবে। কেন আসতে থাকবে সেটা তো বলছিলাম, যে আমাদের এই পাশে স্লোপের ভ্যালু নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেলে আস্তে আস্তে নিচের দিকে মানে ডান দিকে সরতে থাকবে। আর এই পাশে আসলে স্লোপের ভ্যালুটা পজিটিভ হয়, আর এই নেগেটিভের কারণে এই ভ্যালু আস্তে আস্তে কমতে 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 এই জিরোর কাছাকাছি আসে এবং এক্স্যাক্টলি এখানে স্লোপটা জিরো হয়। হ্যাঁ, তো যাই হোক, এরকম গ্রাফ ফলো করে আমরা আস্তে আস্তে ওয়েটটা আপডেট করে থাকি। ওয়েট আপডেট করে করে আমরা একটা ইকুয়েশন পাই। সেই ইকুয়েশনটা এরকম হয়, y ইজ ইকুয়াল টু wx প্লাস b। তো এখানে অবশ্যই আইডিয়ালি আমাদের অনেকগুলো আইটারেশন করার দরকার, কিন্তু আমরা অনেকগুলো আইটারেশন করি বসবো না, কারণ যেহেতু পরীক্ষার খাতায় আমরা হাতে হাতে করতেছি, আমরা হয়তো সর্বোচ্চ একটা বা দুইটা আইটারেশন করবো আর কি। যদি ডেটা কম হয় দুইটা আইটারেশন, ডেটা বেশি হলে তিনটা, সরি একটা, বা একদমই ডেটা নেই তাহলে তিনটা, মানে এরকম দেখে শুনে আর কি আইটারেশন করতে হয়। করে তারপরে আমরা বললাম আচ্ছা ঠিক আছে, ইকুয়েশন পেয়ে গেলে এখন যদি আমাদের আননোন একটা ভ্যালু যেখানে এক্স এর ভ্যালু দেওয়াই নাই সেই ভ্যালুর জন্য ওয়াই বের করতে হয়, তাহলে আমরা বের করতে পারবো। এটা ছিল লিনিয়ার রিগ্রেশন। তো তোমরা আশা করি ম্যাথ পারবা, না পারলে আমাকে বললেই হবে, আমি ম্যাথ তোমাদের করে দেবো। আচ্ছা, এবার লজিস্টিক রিগ্রেশনের কথা বলছিল, তাই না? আচ্ছা, লিনিয়ার রিগ্রেশন ওয়ান ভ্যারিয়েবল তার মাল্টিপল ভ্যারিয়েবল তো একই কথা, কারণ আমাদের এখানে ডাব্লিউ আর বি দুইটা নিয়ে আমি করে দেখালাম তোমাদের। এটা হলো মাল্টিপল ভ্যারিয়েবল থাকলে। আর যদি ওয়ান ভ্যারিয়েবল থাকে, অর্থাৎ আমরা এই বি এর ভ্যালুটা ডাব্লিউর মধ্যেও নিয়ে আসতে পারি, বা ডাব্লিউ আমরা বি এর ভ্যালু জিরো করে দিলেই ওয়ান ভ্যারিয়েবল আকারে আমরা লিখতে পারি। যাই হোক, তো এটা তোমাদের দুই রকমই করানো হয়েছে, সবই করানো হয়েছে এগুলো। আর আচ্ছা, লজিস্টিক রিগ্রেশনে কনফিউশন আছে, তাই না? ওকে, লজিস্টিক রিগ্রেশন। ওকে, তো লজিস্টিক রিগ্রেশনের ঘটনা হলো যে লিনিয়ার রিগ্রেশন মানে লজিস্টিক রিগ্রেশন আর লিনিয়ার রিগ্রেশনের মধ্যে বেসিক পার্থক্যটা হলো যে লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমরা একটা প্রেডিকশন করি, সেটা হলো ভ্যালু প্রেডিক্ট করি। আর লজিস্টিক রিগ্রেশন দিয়েও আমরা প্রেডিক্ট করি, কিন্তু ভ্যালু না, সেটা একটা ক্লাস প্রেডিক্ট করি বা দল প্রেডিক্ট করি। ধরো আমার কাছে 10 জন ব্যাটসম্যান আছে, 10 জন ব্যাটসম্যান। এই 10 জন ব্যাটসম্যান বিগত কয়েকটা ম্যাচে কত করে রান করছে সেই ডেটা আমার কাছে দেওয়া আছে। আমি আন্দাজের উপরে একটা ব্যাটসম্যান ধরে নিলাম, এবার লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমি এইটা প্রেডিক্ট করার চেষ্টা করি যে এই 11 নাম্বার ম্যাচে বা এর মাঝে কোনো একটা ম্যাচে, যে ডেটাটা দেওয়া নাই আমাদের, ব্যাটসম্যানটা কত রান করেছে, মানে এটা একটা প্রবাবিলিটি বের করি আর কি, হয়তো বা এত রান করছে। লিনিয়ার রিগ্রেশন একটা অ্যালগরিদম। আর লজিস্টিক রিগ্রেশন দিয়ে আমরা এটা বের করি, মানে এটা হলো কত রান করছে, এটা হলো লিনিয়ার রিগ্রেশন, তাই না? কত রান করেছে। আর লজিস্টিক রিগ্রেশন দিয়ে আমরা এটা বের করি যে ব্যাটসম্যানটা ভালো নাকি খারাপ, মানে রান যেটা করছে সেই অনুযায়ী, যে ভালো নাকি খারাপ, গুড অর ব্যাড, বা এরকম টাইপের ক্লাস, মানে আমাদের কত ভ্যালু আসলো এইটা, মানে একদম এট দ্য এন্ড ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কোন ক্লাসে, কোন ক্যাটাগরিতে, কোন গ্রুপে, কোন দলে যাই, সেটা হলো লজিস্টিক রিগ্রেশন দিয়ে আমরা বের করি। তো সেটা আমরা একটা ফাংশন ব্যবহার করি, তাই না? সেটাকে আমরা সিগময়েড ফাংশন বলি। সিগময়েড ফাংশন, এটাকে অনেক সময় সিগমা দিয়েও প্রকাশ করা হয়। অনেকে জে দিয়েও লেখে, এল দিয়েও লেখে, আমি সিগমা দিয়ে লিখছি। সিগমা জেড দিয়েও লেখে, মানে এক এক সময় এক একটা দিয়ে লেখা হয়, তোমরা জানো। 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, এটা সেই বিখ্যাত সিগময়েড ফাংশন। তো এই সিগময়েড ফাংশন ব্যবহার করে আমরা কি করি, একটা থ্রেশহোল্ডিং করি। থ্রেশহোল্ডিং করি যে সিগময়েড ফাংশনের এই সিগমা জেড এর ভ্যালুটা এটা গ্রেটার দেন 0.5 হলে একটা ডিজিশন, আর সিগমা জেড এর ভ্যালু লেস দেন 0.5 হলে আরেকটা ডিজিশন। আর ইজ ইকুয়াল টু 0.5 এর জন্য যে কোনো একটা জায়গায় আমরা ইকুয়াল দিয়ে দিই, সেই অনুযায়ী আমরা ডিজিশন পাই, তাই না? তো একটা ম্যাথ করি,
তো ধরো আমাদের কোনো ডেটা এরকম দেওয়া আছে যে এক্স এর কোনো একটা ফিচার হয়তো বা এরকম দেওয়া আছে যে, আচ্ছা এটা স্লাইড দেখেই বানায় বুনায় দিলে উল্টা পাল্টা রেজাল্ট বের করা আছে। আচ্ছা, এই ডেটাটা আচ্ছা ধরো এরকম আমাদের ডেটা দেওয়া আছে, হ্যাঁ, এক্স এর একটা ভেক্টর দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, হ্যাঁ, এখানে এক্স গুলা মূলত প্রথমটা এক্স জিরোর ভ্যালু, তারপরে এক্স ওয়ান, তারপরে এক্স টু, তার মানে এভাবে আস্তে আস্তে 6টা এরকম এক্স এর ভ্যালু দেওয়া আছে। আর এরপরে ওয়াই এর ভ্যালুটা, এগুলো মূলত লেভেল, হ্যাঁ, মানে টার্গেটের লেভেল, মানে এখানে আমরা ওয়াই বলতেছি বাট এটা আমরা টি দিয়েও এক্সপ্রেস করতে পারি, এরকম কোনো সমস্যা নেই। আমাদের ইনিশিয়াল একটা ওয়েটের ভ্যালু ধরে নিতে হয়, আর স্লাইডে যেটা ওয়েটটা এটা থিটা দিয়ে প্রকাশ করছে, তোমাদেরকেও আমি কয়েকবার করে বলছি যে ডাব্লু আর থিটা একই জিনিস, এক এক বইতে এক এক সময় ডাব্লু লেখে, কোনো বইতে থিটা লেখে, এই জন্য আর কি মানে আলাদা আলাদা ভাবে বলি আমরা মাঝে মাঝে, বাট আসলে ডাব্লু যেটা থিটাও সেটাই। তো থিটার ইনিশিয়াল ভ্যালুটা এই প্রবলেমে যেটা ছিল 0 0, আমরা ওই 0 0 ধরেই করব যদি পরীক্ষাতে আসে, কারণ এটা সবচেয়ে সহজ, 1 2 3 4 5 6, হ্যাঁ, এরকম থিটার ভ্যালু। তো আমাদের যেটা করতে হয় যে প্রত্যেকটা ডেটার করেসপন্ডিং থিটা ট্রান্সপোজ এক্স বের করতে হয়, তাই না? অর্থাৎ আমরা যেটা বের করি সেটা হলো থিটা ট্রান্সপোজ এক্স, এই ভ্যালুটা বের করি। এখন থিটা ট্রান্সপোজ এক্স কিভাবে, এখন তুমি বলতে পারো যে থিটা তো এরকম আছে, ট্রান্সপোজ করলে কি সমস্যা? তোমাদের ক্লাসে আমি কয়েকবার করে বলছি যে আসলে আমি জায়গা বাঁচানোর জন্য হয়তোবা রো দিয়ে লিখছি, এক্সও জায়গা বাঁচানোর জন্য এখানে রো দিয়ে লিখছে, কিন্তু আদতে সবগুলাই কলাম, এক্সও একটা কলাম, থিটাও একটা কলাম। আসলে যেটা যে থিটা হলো মূলত এইরকম, এরকম একটা কলাম, 0 0 0 0 0 0, ঠিক আছে। আর এক্স একটা কলাম, এক্স কত এটা 1 1 1 0 1 1 1 1 0 1 1, হ্যাঁ, এক্স একটা কলাম। তাহলে থিটা ট্রান্সপোজ এক্স প্রত্যেকবার আমরা বের করব, হ্যাঁ। তো থিটা ট্রান্সপোজ এক্স কিভাবে হবে, যে এক্স এর ভ্যালুগুলোর সাথে 0 0 0 দিয়ে গুণ করব, গুণ করে যোগ করতে হবে একটা ভ্যালু, ঠিক আছে না? তো যোগ করব, যোগ করলে কত আসে এখন দেখো তো, থিটা ট্রান্সপোজ এক্স করলে কত আসে? থিটা ট্রান্সপোজ এক্স হলে যেটা 0 0 0 0 0 0, এটার সাথে 1 1 1 0 1 1, ঠিক আছে। এই দুটো যদি গুণ করি আমাদের রেজাল্ট যোগ করলে 0ই আসে, তাই না? আচ্ছা, তো থিটা ট্রান্সপোজ এক্স পেয়ে গেছি, তো এটার ভ্যালু হলো 0। না বুঝলে কিন্তু অবশ্যই বলবা যে কি হচ্ছে না হচ্ছে। এরপরে আমাদের যেটা করতে হয় সেটা হলো 1/1 প্লাস, এটার সাথে স্লাইডের মানে স্ট্রাকচারে মিল নাও থাকতে পারে, এটার স্টেপ গুলা, এটা মনে হয় একবারে টোটালটা বের করছে, হ্যাঁ, আমি একটু ধাপে ধাপে করে দিই, ঠিক আছে। তাহলে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড কি জিনিস, এই যে এখানে যেটা বের করলাম এইটাই হলো জেড। জেড তো একটা সূত্র, যেমন আমরা যখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখি তখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কি a b এর অন্য কোনো মানটান আছে নাকি? এ তো জাস্ট সূত্র বলার জন্য বলা, তাই না? এখানেও জেড ওরকম একটা প্রতীক দিয়ে বলা হচ্ছে, আসলে জেড মূলত থিটা ট্রান্সপোজ এক্স কেই বোঝাচ্ছে। তো থিটা ট্রান্সপোজ এক্স এর ভ্যালুটা এখানে যদি তুমি দিয়ে দাও, তাহলে 0 দিলে কি হবে দেখো তো, 1/1 প্লাস ই টু দি পাওয়ার 0, 1/1 প্লাস ই টু দি পাওয়ার 0 মানে কি, ই টু দি পাওয়ার 0 মানে 1, এটার ভ্যালু আসে 0.5, ঠিক আছে না? আচ্ছা, এইবার আমাদের ওই যে বিখ্যাত সূত্র লিনিয়ার রিগ্রেশনের, কি সূত্র ছিল লিনিয়ার রিগ্রেশনের, যে এই থিটা নিউ দিয়ে লিখি, হ্যাঁ, তাহলে থিটা নিউ ইজ ইকুয়াল টু থিটা ওল্ড মাইনাস একটা লার্নিং রেট লাগে। আচ্ছা, তোমরা কিন্তু এটা বলতে হবে কিন্তু লার্নিং রেট কি, এটা নিয়ে পরীক্ষাতে অবশ্যই আসবে, এটা শুধু আমার এই পরীক্ষাতে আসবে এরকম না, তোমরা বাস্তব জীবনে মেশিন লার্নিং রিলেটেড যত পরীক্ষা দিবা ইন ফিউচারে, যত রকমের ভাইবা টাইবা ফেস করবা, যা খুশি করবা, প্রজেক্ট করবা, প্রত্যেকটা জায়গাতেই লার্নিং রেট আসবেই, এটা গ্যারান্টি, ঠিক আছে। এটা হয় সেই বিখ্যাত লার্নিং রেট। তো লার্নিং রেট কম হলে কি হবে, বেশি হলে কি হবে, হ্যাঁ, এগুলা কিন্তু খুবই কমন প্রশ্ন, একটু উপরে লিখে দেয়, লার্নিং রেট কম বেশি বা 1 হলে যে কি হয় না হয়, এই জিনিসগুলো একটু জানতে হবে, ঠিক আছে। ওকে, তো যাই হোক আসি, কোথাও বুঝতে অসুবিধা হলে কিন্তু আমাকে একটু মনে করায় দিও, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটাকে কি করব, যে কস্ট ফাংশন যেটা আছে
সেটাকে এই থিটা দিয়ে ডিফারেন্সিয়েট করে দেবো, তাই না? এরকম এরকম করে আস্তে আস্তে থিটাগুলো আপডেট হতে থাকে। তো এই যে যেটা ছিল, যে এর ফর্মুলা আমাদের কি ছিল দেখি তো, মনে আছে কিনা? যে ছিল 1/2n সামেশন অফ y মাইনাস টি। এটা ছিল n এর আই দিয়ে লিখতাম, এটা একটা স্কোয়ার ছিল, আর একটা হাফ, হাফ তো বাইরে ছিল, হাফ তো লেখা লাগতেছে না, এর ভ্যালুটা আমরা 1 থেকে n দিয়ে লিখতাম। যেহেতু আমার ফর্মুলা মনে থাকে না, তাই আমি কি করি, যে এটা মান বসাই তারপর ডিফারেন্সিয়েট করি, তাই না? তো y এর মান আসলে কি, wx প্লাস b। তো এই b টা নিয়ে আপাতত প্যারা নেওয়ার কিছু নেই। তো j is equal to 1/2n সামেশন y এর ভ্যালু আমরা লিখি যে wx প্লাস b মাইনাস t হোল স্কয়ার। আমি এই i থেকে 1 থেকে n আর বারবার লিখতেছি না। এখন যদি আমরা এই w এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে দেখো তো, 1/2n ইনটু 2 wxi প্লাস b মাইনাস ti ইনটু xi, এরকম কিছু একটা আসে, সামেশন সাইন একটা থাকে, এই 2 কাটা যায়, তাই তো? তাহলে এই যে ডিফারেন্সিয়েশনের ভ্যালু আসে 1/n সামেশন অফ wxi প্লাস b মাইনাস ti ইনটু xi। এইবার দেখো এখানে 1/n টার্মটা আছে, আমরা হয়তো বা 1/n টার্মটা অমিটও করতে পারি, কারণ এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই, হ্যাঁ, তাহলে আলফার সাথে এটা গুণ হচ্ছে না? আলফার সাথে গুণ মানে আলফার সাথে 1/n গুণ হলে তো একটা কনস্ট্যান্ট, আমরা টোটালটা মিলায়ে লার্নিং রেট ধরলে অসুবিধা নেই, মানে আলাদা ধরলেও কোনো অসুবিধা নেই, একরকম ধরলেও অসুবিধা নাই। মানে কেউ যদি আলফার ভ্যালু 0.1 ধরে, এন এর ভ্যালু 10 ধরে, এইটাও যে কথা বললো যে না আমি এন কে গুণাতেই ধরবো না, আলফার ভ্যালু 0.01 ধরবো একবার, সেটাও একই কথা। হ্যাঁ, এই জন্য অনেক সময় অনেকে 1/n অমিট করে, যেটা স্লাইডে করছে, এখানে দেখবো 1/n কোথাও নাই, আর কি এখানে দেখো কোথাও 1/n টা নাই, এটা আলফা সহ একবারে টিউনিং করা আছে। তো আলফার ভ্যালুটা 0.5 ধরছে, এটা 8n সব সহ আর কি, এটা হিসাবে ধরে নেই, যেহেতু হাতে ক্যালকুলেশন করবো কমপ্লেক্সিটি যতটা সম্ভব কমানো যায় আর কি। হ্যাঁ, আচ্ছা এইবার আমরা যেটা করি, কি করি, এইবার আমাদের এই ডেটাটা একটু বুঝতে হবে। এই যে 1 আর 0 দেওয়া ছিল, এই 1 আর 0 কিসের 1 0, এগুলো তো কোন দলে যাবে, তাই না? এই ডেটাটা দল নাম্বার 1 এর, এই ডেটাটা দল নাম্বার 1 এর, এইটাও দল নাম্বার 1 এর, আর এই ডেটাগুলো কি, এটা দল নাম্বার 0, এটা দল নাম্বার 0, এটাও দল নাম্বার 0। তো এখানে দলের নাম্বার, হ্যাঁ, এটা ভ্যালু না আর কি। তো এখন এই দলের নাম্বারটা আমরা কিভাবে পাই? এই দলের নাম্বারটা নিশ্চয়ই আমরা এই সিগময়েড ফাংশন ব্যবহার করে থ্রেশহোল্ডিং করি, তারপরে পাই, তাই না? তো এখানেও আমাদের সেটা করতে হবে, যে আমরা এখানে মানটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ক্লাসটা, দলটা কোন গ্রুপে যায় সেইটা। এই জন্য এখানে আমাদের যে আপডেট ওয়েট ইকুয়েশন থাকবে, এই আপডেট ওয়েট ইকুয়েশনটা এই এনটা আমি অমিট করতেছি, ঠিক আছে? তাহলে এইটা হলো ওয়াই, তাই না? আমাদের কি ছিল, ওয়াই মাইনাস টি, এরকম কিছু। তো ওয়াই এর ভ্যালুটাতেই আমি ডিরেক্ট ওই সিগময়েডটা বসাই দিচ্ছি, তাহলে কি হবে, আমরা ক্লাসটা পাবো, তাই না? ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড না লিখে জেড এর মান বসাই দিই, তাই তো, থিটা ট্রান্সপোজ এক্স, এইটা মাইনাস টার্গেট, টার্গেটকে আমাদের এই স্লাইডে দেখবা ওয়াই লেখা আছে, তুমি টি লিখলেও তাতে কোনো অসুবিধা নাই, লিখলাম। আচ্ছা এইটার সাথে দেখবা একটা এক্সআই এখানে গুণ হয়েছে, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করার কারণে সেই এক্সআইটা এখানে আমরা গুণ করে দিতে পারি। তো এই জিনিসটাই আমাদের বের করতে হয়। এইটা কি করব, এইটা মূলত আমাদের ওই যে আলফা বাদে যেটা ডেল জে বাই ডেল থিটা থাকে না, সেইটার মানটা এইটা, ঠিক আছে? তাহলে আমাদের নিউ মানে ওয়েট আপডেট ইকুয়েশনটা কি হবে, তাহলে থিটা নিউ ইজ ইকুয়াল টু থিটা ওল্ড মাইনাস আলফা, তার সাথে এই যে এটা, তাই তো, আলফা সামেশন অফ 1 বাই, একটা মিনিট, হ্যাঁ চলে আসছি, কালকে হয়তো যেতে পারি। আমি শনিবারে আসলে
ঠিক আছে, শুরু করি তাহলে। তো কি বলতেছিলাম, এই যে হ্যাঁ, এই যে ডেল জে বাই ডেল থিটা, এটার মান যদি আমরা বসায় দিই তাহলে এই ইকুয়েশনটা এরকম আসে। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা বের করা হচ্ছে টার্গেট। তাহলে ঠিক আছে, আমরা থিটা ট্রান্সপোজ এক্স তো বের করে ফেলছি। তাহলে আমাদের যেহেতু সামেশন বের করতে হবে, যে এখানে কি লিখলাম, সামেশন আছে তাই না? সামেশন মানে কি, সবগুলা যোগ করতে হবে। তাহলে আমরা তো বের করলাম একটা, তাহলে একটা দিয়ে কি হবে, হবে না, তাহলে সবগুলা বের করতে হবে। তো সবগুলা মান বের করবো এরকম থিটা ট্রান্সপোজ এক্স দিয়ে দিই। তো যেহেতু সবগুলা থিটাই এখানে জিরো, তাহলে সবগুলা থিটা ট্রান্সপোজ এক্স জিরোই আসবে, মানে ক্যালকুলেট করে করবো আর কি, মানে একটু দেখে শুনে করে। থিটার ভ্যালু যদি কোনোটা জিরো না হয় তাহলে ঝামেলা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটাই আসবে কত, 0.5 করে করে আসবে না? তাহলে সবগুলো যদি 0.5 করে করে আসে, এখন আমাদের যেটা করা লাগবে, মানে আমি একটু ধাপে ধাপে করতেছি, মানে এখানে দেখবে একবারে করা আছে, তোমরা চাইলে একবারে করলেও কোনো ক্ষতি নেই। ওকে, তাহলে এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস ওয়াই। একটা মিনিট, হ্যাঁ বলো, বলো। হ্যাঁ হ্যাঁ করছি। তাহলে হচ্ছে মাস। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসি। তাহলে প্রথমে যে এইটা বের করে ফেললাম, এটা থেকে ওয়াইটা বিয়োগ করলাম। এটা কোনটা দেখো তো, এই যে সূত্র যেটা ডেভেলপ করলাম, যে এইটা থেকে ওয়াই ডেভেলপমেন্ট করলাম, ওটা ওই ওই সারিটা। হ্যাঁ, তার সাথে কি করতে হবে, এখন এই এক্স আইটা গুণ করে দিতে হবে। তাহলে এই যে এক্স আইটা গুণ করে দিতে, এটার সাথে এক্স আইটা গুণ করে, তাহলে এখন দেখো রেজাল্ট কত হয়। তাহলে প্রথমটা দেখো, এই যে এটার ভ্যালু কত দাঁড়াইছে, 0.5 মাইনাস ওয়াই এর ভ্যালু কত, 1, তার সাথে এক্স আই কত, এক্স আই এর ভ্যালুটা এই যে এক্স আই, এটা হলো 1। হ্যাঁ, এরকম করে প্রত্যেকটার সাথে এরকম করে করতে হবে। হ্যাঁ, তো প্রত্যেকটার সাথে যদি আমরা এরকম করে গুণ করি, একটা ভ্যালু প্লাস আসবে, একটা মাইনাস আসবে। সবাই ভাই এখন ফোন দেয়। তো এখানে দেখো সবগুলা বের করছে, এই প্রত্যেকটা আলাদা আলাদা এক্স আই ব্যবহার করে করে, মানে এক্স ওয়ান ব্যবহার করে করে। হ্যাঁ, আগেরটা এক্স জিরো ব্যবহার করে, মানে আগে করা আছে এরকম, এক্স জিরো ব্যবহার করে, এক্স ওয়ান ব্যবহার করে, এক্স টু ব্যবহার করে। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা এক্স এর জন্য। তো সবগুলো এক্স এরকম করে বের করে এরকম করে তারপরে কি করতে হবে, সামেশন করতে হবে, তাই না? এই সামেশন করার পরে ওই ভ্যালুটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, তারপরে এই থিটাটা বা ওয়েটটাকে আপডেট করতে হবে। মানে এটা কি কনফিউশন আছে কোনো, নাকি আমি পুরাটা করব? দেখো তো, বোঝা যাচ্ছে কিনা লজিস্টিক ইকুয়েশন? সামেশন বলতে স্যার সামেশন বলতে এই যে দেখো, এখানে তো সবগুলা বের করতে হবে, আমি তো এখানে বের করলাম না সবগুলা, এই এখানে করছে। হ্যাঁ, দেখো এই প্রত্যেকটার এই যে যে ইকুয়েশন ক্যালকুলেশনটা বললাম, এই যে থিটা ট্রান্সপোজ এক্স কে এখানে দিয়ে, এখান থেকে ওয়াই বাদ দিয়ে, তারপরে এক্স মানে এক্স ওয়ানটা গুণ করতেছে, তাই না? এটা গুণ করে এই সবগুলোর যে মান পাইলো প্রত্যেকটা, না এই প্রত্যেকটার এই যে সামেশনটা, যোগফল কত, -0.5 +0.5 মানে কত, 0, আবার -0.5 +0.5, সবগুলো তোমরা যোগ করলে কত পাও, একটা যোগফল। এখানে 0 আসছে, বাট কোনো একটা সময় হয়তো 0.5 আসবে, কোনো সময় 1 আসবে, কোনো সময় 2 আসবে, বা কোনো সময় -2 আসবে, যেটাই আসবে। এটাই তো সামেশন, তাই না? তাহলে আমাদের সূত্র কি, থিটা নিউ সমান থিটা ওল্ড মাইনাস আলফা, তারপরে সামেশন অফ সামথিং, না এই সামেশন অফ সামথিংটাই এইটা, এটা ডিরেক্ট। চলো, ওকে। তাহলে থিটা নিউ কত হবে, দেখো থিটা ওল্ড, আগে থিটা ওল্ড 0 ছিল, মাইনাস আলফা, আলফার ভ্যালু হচ্ছে দেখো 0.5 দেওয়া আছে, 0.5 ইন্টু এই যে এটা 0 আসলে 0, তাহলে রেজাল্ট আসছে 0। যদি এটার ভ্যালু 0 না এসে যদি আসতো 0.5, তাহলে এখানে 0.5 চলে যেত। দেখো মানে এটা কি বুঝছো, কি করবে? হলো, বুঝতে পারছো কি কনফিউশনটা কোথায় বা আছে, মানে পুরোটাই কনফিউশন এরকম। দেখো এখানে ধাপে ধাপে এখানে করা আছে, এই দেখো এখানে মান সহ একবারে করছে।
এই যে এখানে x1 যেটা x1 এর মানটা এখানে বসায় এই এখানে এটা একটা মান বের করছে, হ্যাঁ এই মানগুলা সবগুলা বের করতে হবে, এই দেখো সবগুলা বের করছে, সবগুলা বের করে দেখো সামেশন কত হয়, এটা মাইনাস না মাইনাস প্লাস মাইনাস প্লাস এটাও জিরো চলে আসে আর কি, তাহলে জিরো এটা সামেশনটা জিরো আসলো, তাহলে এখানে করি, হ্যাঁ তাহলে কি লিখলাম থিটা ওল্ড ইজ ইকুয়াল টু থিটা নিউ ইজ ইকুয়াল টু থিটা ওল্ড মাইনাস আলফা ডেল জে বাই ডেল থিটা। দেখো এই সূত্র লেখাটা তো বুঝছো নাকি, মানে এই সূত্র নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে আমরা বসাই, হ্যাঁ তাহলে প্রথম থিটাটায় দেখো 0 নাম্বার প্রথম থিটা হলো এখানে 6টা 1 2 3 4 5 6টা, তাই না? তাহলে প্রথমটা আমরা আপডেট করি, এটা জিরোর বদলে, জিরো থাকলে থাকুক, জিরোর বদলে অন্য কিছু হলে হোক, হ্যাঁ তাহলে প্রথমটার জন্য, তাহলে প্রথমটার জন্য লেখো 0 মাইনাস ডেল আলফা, আলফা কত দেখো 0.5 ইনটু এই যে এইটা না এইটাই হলো 0, এই যে ডেল জে বাই ডেল থিটা না, এই ডেল জে বাই ডেল থিটাটাই হলো, এই সবগুলো যোগ করো, এই সবগুলো যোগ করলে যেটা আসে সেটা, এখানে 0 আসছে তাই 0 রেজাল্ট 0। তাহলে এই পরের ইটারেশনেও এই প্রথম ভ্যালুটা 0ই রয়ে যাবে। দেখো বুঝছো কি, এই 0টা এই 0টা কিভাবে আসলো কি বুঝছো কেউ? স্যার কোনটা? হ্যাঁ সবগুলো যোগ করার পর স্যার সামেশন করব। হ্যাঁ এই লালটা লাল 0টা স্যার সামেশন করার পর নয় এটা। সামেশন করার পরে না বুঝলে বলো, হ্যাঁ আমি তো কেউ দেখতে পাচ্ছি না, তোমাদের মুখও দেখতে পাচ্ছি না। কেটে দিই। আচ্ছা তাহলে আমাদের সূত্র ছিল যে থিটা ওল্ড সমান থিটা নিউ মাইনাস আলফা ডেল জে বাই ডেল থিটা। হ্যাঁ দেখো তো ডেল জে বাই ডেল থিটার মান কত আসে, এগুলা যোগ করো দেখো কত আসে, ভ্যালুগুলো যোগ করো দেখো কত আসে, মাইনাস 0.5 প্লাস 0.5 মাইনাস 0.5 প্লাস 0.5 জিরো আসবে, তাই না? বুঝছো তো নাকি, প্লাস 0.5, তাহলে এটার ভ্যালু আসবে 0। দেখো তো মান বসালে বুঝছো কিনা, থিটা ওল্ড, হ্যাঁ থিটার ভেক্টরটা আমি একটু লিখি 0 0 0 0 0 0, তাহলে এই যে এটা থিটা ওল্ড, হ্যাঁ থিটা ওল্ড এর মান 0 মানে আলফা, আলফার ভ্যালু প্রশ্ন দেওয়া ছিল 0.5, তাহলে 0.5 ইনটু ডেল জে বাই ডেল থিটার মান কত আসছে 0 বসা 0, তাহলে রেজাল্ট কত আসছে 0। তাহলে থিটা আপডেট হয়ে 0 ছিল, এখন 0ই আছে, মানে ভ্যালু আপডেট হয়নি ঠিক আছে, বাট আমাদের প্রথম ইটারেশনে প্রথম ভ্যালুটা আমরা করলাম আর কি, এরপরে একইভাবে পরেরটা করতে হবে, এটা x0 জিরোর বদলে x1 ধরে ধরে করতে হবে, হ্যাঁ অর্থাৎ এই যে এই x1 ধরে ধরে করতে হবে, এইসব x1 ধরে ধরে পরেরগুলো করতে হবে, তারপর x2 ধরে করতে হবে, তারপর x3 ধরে করতে হবে। আমি আরেকটা করি, আচ্ছা তো যেহেতু x2 ধরে করব তো এইগুলা বাদ যাবে, হ্যাঁ মানে এই ভ্যালুগুলা থাকতেছে না, হ্যাঁ এই ভ্যালুগুলা কাটাকাটি করে নিই। স্যার যখন করবো স্যার তখন কি স্যার ফার্স্ট ইটারেশন যেটা করছিলাম ওইটার ভ্যালু বসাবো না? না আমাদের পুরাটা শেষ হবে তখন, আমাদের থিটা আপডেট হয়েছে, এখন তো 0, তো যদি 0-র বদলে 1 আসতো এই তাহলেও বলতে আমরা স্যার এটা 0 আমাদের ফার্স্ট ইটারেশনে বের হইলো।
ওইটা আমরা সেকেন্ড ইটারেশন স্যার এটা মানে থিটা নিউ ওল্ড বসাবো না? আচ্ছা, এখানে একটা কনফিউশন দূর করি, সেটা হলো আমাদের ফার্স্ট ইটারেশন এখনো শেষ হয়নি, আমাদের সবগুলা ভ্যালু যখন আপডেট হয়ে যাবে তখন আমাদের ফার্স্ট ইটারেশন শেষ হবে। মানে আমাদের ইটারেশন পুরোটা হয় নাই, জাস্ট একটা ভ্যালু আপডেট করছি। এরকম করে পরের ভ্যালুটা আপডেট করতে হবে, তারপরেও আপডেট করতে হবে, সবগুলো আপডেট হলে আমরা বলবো আমাদের ইটারেশন 1 কমপ্লিট। তো আমরা ওই সবগুলো আপডেট না হলে একটা আপডেট করব না আর কি, সবগুলো আপডেট হলে তারপরে পরের বার যখন আবার শুরু হবে তখন হলো আপডেটেড ভ্যালুগুলো দিব, কিন্তু তার আগে আমরা আপডেটেড ভ্যালুগুলো করব। আচ্ছা, তো এটা যদি 1 হতো স্টিল আমরা 0 ধরে করতাম, আমরা এটা আপডেট করতাম না, 0 ধরে করতাম। Okay, তাহলে আমাদের আমি এক ধাপ এক্সট্রা করব, কি এক ধাপ এক্সট্রা করি তাহলে বোঝা যাবে। থিটা ট্রান্সপোজ এক্স, আচ্ছা থিটা ট্রান্সপোজ এক্স এর ভ্যালু প্রত্যেকবার একই থাকে, তো আমাদের এখানেও সবগুলা 0ই হবে, তাই না? তাহলে মানে এটা তো না বুঝলে কিন্তু অবশ্যই বলবা যে 0 কেন হলো না হলো, যদি না বুঝতে পারো সমস্যা হয়। 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা ট্রান্সপোজ এক্স, তাহলে এটার মান কত? এটার মান যদি বসাও তাহলে 1/1 প্লাস 0, তাহলে সবগুলো আসবে 0.5 করে। হলো, হ্যাঁ। এখন যেটা করব যে মানে এটা একবারে করা আছে কিন্তু স্লাইডে, একটু ভাগ করে করব। এবার এই যে ডেল জে বাই ডেল থিটা, এটার হলো সামেশন, তো সামেশনটা আমি যদি বাদ দিই তাহলে ভেতরে কি থাকে? 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা ট্রান্সপোজ এক্স, তাই তো? এটার ভ্যালু যে এখানে বের করা আছে উপরেরটা, 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা ট্রান্সপোজ এক্স মাইনাস ওয়াই ইনটু এটার সাথে এক্স আই থাকে। তো এই ঘটনাটা আমরা ঘটাতে যাচ্ছি প্রত্যেকটা রোতে করার পরে সবগুলা যোগ করলে তো সামেশনের কাজ হবে, তাই তো? তাহলে এই যে এটা হলো 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা ট্রান্সপোজ এক্স মাইনাস ওয়াই আই ইন্টু এক্স আই। তাহলে দেখো তো কি আসে, আমি এখানে মানগুলো লিখে লিখে করি, হ্যাঁ। তাহলে এটা হলো 0.5 মাইনাস 1 ইন্টু, আচ্ছা আমরা x1 ধরে করতেছি, তাই তো? তাহলে x1 মানে যে এগুলো, তাহলে এটা হলো 1, তাহলে রেজাল্ট কত আসছে? মাইনাস 0। ওকে, তারপর কি আসছে? 0.5 মাইনাস 0 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, 0.5 মাইনাস করি পি ওয়াই এর মান 1 ইন্টু এক্স এর মান 0, 0.5 মাইনাস 0 ইন্টু এক্স এর মান 1, তাহলে 0.5, 0.5 মাইনাস ওয়াই এর মান 1 এক্স এর মান 1, তাহলে মাইনাস 0.5, তাহলে 0.5 মাইনাস ওয়াই এর মান হলো এখানে 0 ইন্টু এক্স এর মান 1, তাহলে আসছে 0.5। তাহলে এগুলো যদি যোগ করি তাহলে এটাই তো ডেল জে বাই ডেল থিটা, ডেল জে বাই ডেল থিটা, এটার মান দেখো যোগ করলে কত আসে দেখো, মাইনাস 0.5 প্লাস 0.5, 0 মাইনাস 0.5 প্লাস 0.5, 0 আসছে, আবারও 0ই আসছে, মানে এটা কাকতালীয় ভাবে 0 আসছে, উল্টা পাল্টাও আসতে পারে। তো মান বসাও তাহলে এখন কত হয় দেখো, তাহলে থিটা 1 ওল্ড নিউ সমান থিটা 1 ওল্ড মাইনাস আলফা ডেল জে বাই ডেল থিটা, তাই তো? তাহলে এটার ভ্যালু আসবে 0 মাইনাস 0.5 ইন্টু 0, তাহলে আসছে 0। তাহলে থিটা নতুন যেটা ওইটা পরেরটাও 0ই থেকে গেল, তাই না? 0ই থেকে গেল। দেখো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, কোনো কনফিউশন বা কিছু? কনফিউশন নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তার পরেরটা করি। এখন x2 এর জন্য করে দেখি, হ্যাঁ। তাহলে আবারও ওই সেই থিটা ট্রান্সপোজ এক্স এর ভ্যালু দেখি কত হয়, সবগুলো 0ই আসবে যেহেতু সব থিটার ভ্যালু 0ই আছে, আপডেট হয় নাই।
এরপরে 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস থিটা ট্রান্সপোজ x, তাহলে প্রত্যেকটার ভ্যালু 0.5 আসবে মান বসালে। 0.5। আচ্ছা, এরপরেরটা কি 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস থিটা ট্রান্সপোজ x মাইনাস yi ইন্টু xi, মানগুলো বসাই দেখি। কত আসে? 0.5 মাইনাস 1 ইন্টু কোন গুণটা যে করতেছি 2 এর জন্য, তাহলে এইটা ইন্টু 1, তাহলে কত মাইনাস 0.5। এরপরে 0.5 মাইনাস 0 ইন্টু 0, 0.5 মাইনাস y এর ভ্যালুটা আসছে 1 ইন্টু 1, তাহলে মাইনাস 0.5। 0.5 মাইনাস yi মানে 0 না, তার সাথে xi মানে 0, 0.5 মাইনাস yi ইন্টু xi 0, 0.5 মাইনাস yi ইন্টু xi 0। তাহলে এর যোগফল কত আসে দেখো, ডেল জে বাই ডেল থিটা মাইনাস 1, তাই না, মানে আমরা একটা পাইছি। তাহলে থিটা 2 নিউ ইজ ইকুয়াল টু থিটা 2 ওল্ড মাইনাস আলফা ডেল জে বাই ডেল থিটা 0 মাইনাস 0.5 ইন্টু মাইনাস 1, তাহলে 0.5। হ্যাঁ, তাহলে থিটা আপডেট হলো, পরেরটা 0.5 হবে, এটা তারপরের ভ্যালুটা হবে এই যে এটা হবে 0.5, আগে 0 ছিল এখন চেঞ্জ হয়ে 0.5, কিন্তু আমরা পরে ক্যালকুলেশন করার সময় ওটা কিন্তু 0 ধরেই করব। সবগুলা হয়ে যাওয়ার পরে তারপরে নতুন করে যখন এটা শুরু হবে তখন এটা 0.5 ধরে করতে হবে। দেখো কনফিউশন আছে কারোর? কিছু না থাকলে ভালো, থাকলে কিন্তু জানাই, দরকার হলে আরেকবার করা যাবে। আচ্ছা, তাহলে লজিক ট্রি রিগ্রেশন স্যার সেটা ট্রান্সপোজটা কি অর্ডার জিরোই ধরবো? কোনটা ট্রান্সপোজ আরেকবার বলবো, শুনতে পাই না। সেটা ট্রান্সপোজটা এটা ইনিশিয়াল ভ্যালু যদি প্রশ্নে তোমার সবগুলো 0 দেওয়া থাকে তাহলে 0ই ধরবে, আর যদি না দেওয়া থাকে তাহলে স্বাধীন। আর হাতে ক্যালকুলেশন করতে গেলে 0 ধরলে ক্যালকুলেশনটা ইজি হয়। তো তুমি চাইলে সবগুলো 0 ধরতে পারো যদি তোমার প্রশ্নে কিছু বলা না থাকে। আচ্ছা আচ্ছা, তো এগুলা গেল। আচ্ছা, নিউরাল নেটওয়ার্ক গুলো ফাইনালে বলবো। আচ্ছা, তো মডেল রিপ্রেজেন্টেশন, তো যে আমাদের বিভিন্ন ধরনের মডেল আমরা পড়ছি, তো কোন মডেলটা কি কাজে ব্যবহার করা হয় না হয় এগুলো একটু দেখে যায়, কোনটা ক্লাসিফিকেশন কোনটা রিগ্রেশন, মানে আমরা যেটা মান বের করি। যেটা করলাম স্যার, এটা কোন পর্যন্ত যে অ্যানসার হবে কি পর্যন্ত, বা কত ইটারেশন পর্যন্ত করতে হবে এরকম বলে দেওয়া থাকবে নাকি? হ্যাঁ, এটা তোমাদের মোটামুটি ক্লিয়ারলি বলা থাকবে যে ইটারেশন এই কয়টা ব্যবহার করো। যদি কেএনএন করি বা কে মিনস ক্লাস্টারিং করি তাহলে কে এর ভ্যালুটা বলে দেওয়া থাকবে প্রশ্নে, মানে যতটা সম্ভব তথ্য তোমাদের দেওয়া থাকবে। আর কনফিউশন থাকলে তোমরা একটু জানাইও, তাহলেই হবে, আমি গিয়ে তোমাদের কথা শুনবো, সমস্যা না। আচ্ছা, এরপরে কস্ট ফাংশন নিয়ে তো কতই কথা বললাম, যে যেটা, হ্যাঁ, তো এটা তোমরা পড়ো, যেটা কেন কি কাজে লাগে, এটা তো বেসিক জিনিস, তাই তো, মানে হোয়াট ইজ কস্ট ফাংশন এগুলা। অপটিমাইজেশন অ্যালগরিদম তো আমরা দেখলাম আর কি, কনভার্স করে যেগুলো। আচ্ছা, রেগুলারাইজেশনটা নিয়ে তো কিছু কথা বললাম না, তোমাদের তো দুই রকম রেগুলারাইজেশনটা পড়ানো হয়েছে, একটা হলো L1 আর একটা L2। তো রেগুলারাইজেশনের সূত্রগুলো একটু দেখে যায় যদি আসে পরীক্ষাতে। আচ্ছা, গ্রেডিয়েন্ট চেকিং মূলত আমাদের এই যে সূত্র যেটা এখন ব্যবহার করলাম, ওই যে লার্নিং রেট ব্যবহার করে, ওইটা গ্রেডিয়েন্ট চেকিং। আচ্ছা, র্যান্ডম ইনিশিয়ালাইজেশনটা কি জিনিস, এটা যে প্রথমে বললাম না যে সবগুলা 0 ধরে নিচ্ছি আমরা, আর একজন প্রশ্ন করলে যে কত ধরবো, আসলে আমরা র্যান্ডমলি ধরি জিনিসগুলোকে, আন্দাজের উপরে সম্পূর্ণ ধরি। তো ধরার পরে এই আস্তে আস্তে ওয়েট আপডেট হতে 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 একটা সময় কনভার্স হয়। আর এই জিনিসগুলো নিয়ে আপাতত টেনশন না, তবে যে এই লার্নিং কার্ভটা একটু ভালো করে পড়ে যাও, তখন তো লার্নিং কার্ভ নিয়ে কত আমরা পড়াইছি, এগুলো একটু ভালো করে দেখে যাও, ঠিক আছে। লার্নিং কার্ভ মূলত যে এটা কস্ট ফাংশনের এই গ্রাফটা, এটা এখান থেকে আস্তে আস্তে নামতে এখানে হয়, এখান থেকে নামে এখানে আসে। আচ্ছা, তো এরপরে তোমাদের আছে কি কে মিনস ক্লাস্টারিং। তো কে মিনস ক্লাস্টারিং নিয়ে কারোর কোনো কনফিউশন আছে?
ধরো কিছু আমি ডেটা পয়েন্ট দিয়ে দিলাম, সেটা পয়েন্ট আকারে দিলাম বা গ্রাফেও দিয়ে দিতে পারে, দুই রকম হতে পারে। ধরো আমি বললাম গ্রাফে আমি কিছু পয়েন্ট এরকম করে দেখাই দিলাম, হ্যাঁ, অথবা হতে পারে যে আমি ছক করে করে দিলাম, ধরো বা আমি মান লিখে দিলাম, ধরো বললাম 22, 30, তারপরে হলো 62, 64, হ্যাঁ, 79, 52, এরকম করে কিছু পয়েন্ট আমি হয়তো বা দিয়ে দিলাম। মানে তিনটা দিচ্ছি, বাট তিনটার জায়গায় হয়তো বা 7টা, 8টা, 10টা থাকলো পয়েন্ট, এটা সমস্যা না, যে কয়টাই থাকুক। তো এতগুলো পয়েন্ট দেওয়া থাকলে তোমাদের বললাম যে না আমাদের দুইটা গ্রুপ লাগবে, হ্যাঁ, তো ধরো এরকম বললাম 1, 4, 7, 9, 13, 2, 5, 6, 13, 3, 15, 7, এরকম কিছু পয়েন্ট বললাম, দিয়ে বললাম আমাদের ক্লাস্টার হবে দুইটা, এবং তোমাকে আমি বলে দিলাম ধরো আইটারেশন হবে দুইটা, সবই বলে দিলাম। আর তোমার কিছু লাগে এখানে, তোমাদের সেন্ট্রয়েডে বলে দিলাম আমি, ধরো বললাম যে এই দুইটা হলো সেন্ট্রয়েড, 7, 9 আর 33 সেন্ট্রয়েড। তাহলে তোমাদের কাজ কি, তোমরা হচ্ছে কি করবা, সিটি তো দিছো তাই না, প্রত্যেকটা পয়েন্ট থেকে ডিস্টেন্স বের করতে হয়। ধরো আমি এই 1, 4, সব সবগুলো লিখতে হয় এরকম করে, 7, 9, 13, 2, তারপরে কত 5, 6, 13, 3, 15, 7, এরকম কিছু পয়েন্ট দেওয়া থাকে। আমরা কি করি, ডিস্টেন্স বের করি, তাই তো। সেন্ট্রয়েড C1 একটা থাকে কত 7, 9, আর একটা কি থাকে C2, তাই না। সেন্ট্রয়েড C2 কত আছে 33, এরকম দুইটা সেন্ট্রয়েড দেওয়া থাকে। এই সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স বের করি, আমরা বলি এই ডিস্টেন্সটা D11, D12, তারপরে D21, D22, মানে সবগুলো ডিস্টেন্স বের করি, আমি বের করতেছি না আর কি, জাস্ট এই ডি দিয়ে দিয়ে লিখতেছি। এরকম কিছু আমরা মান বের করি, করার পরে বলি যে ঠিক আছে, যে ডিস্টেন্সটা কম ওই পয়েন্টটা ওই সেন্ট্রয়েডে, ধরলাম এইটা কম, তাহলে এটা এই সেন্ট্রয়েডের অংশ। ধরলাম এখানে এইটা কম আসছে, তাহলে এটা এই সেন্ট্রয়েডের অংশ। ধরলাম এখানে এটা কম আসছে, তাহলে এই সেন্ট্রয়েডের অংশ। এরকম করে প্রত্যেকটা ডেটা পয়েন্টকে আমরা কোনো না কোনো সেন্ট্রয়েডের মধ্যে দিয়ে দিই, তাই না। দিয়ে দেওয়ার পরে এরপরে আমরা একটা এরর বের করি। তো এরর বের হয় কি, যে ওই ডিস্টেন্সের স্কোয়ার হয়। তো যে যে সেন্ট্রয়েডের অংশ ওইটা থেকে সেন্ট্রয়েডের মধ্যবর্তী যে দূরত্ব এখানে তো বের করাই আছে, এই দূরত্বের স্কোয়ার নিলেই হয়, যদি মানে সেন্ট্রয়েড চেঞ্জ না হয়। আর যদি সেন্ট্রয়েড চেঞ্জ হয় তাহলে কি করা লাগবে, যে যে ডেটা পয়েন্টগুলো সেন্ট্রয়েডে গেল ওই ডেটা পয়েন্টের একটা অ্যাভারেজ বের করা লাগে, তাই তো। তাহলে আমরা মানে নিউ সেন্ট্রয়েড যেটা বের করি সেটা হলো অ্যাভারেজ অফ ডেটা পয়েন্টস, ঠিক আছে না। এভাবে মনে না থাকলে কিন্তু বললাম, ম্যাথ করে দেবো দরকার হলে। তাহলে নিউ সেন্ট্রয়েড হয় অ্যাভারেজ অফ ডেটা পয়েন্টস, এভাবে নিউ সেন্ট্রয়েড বের করে সেখান থেকে আমরা এরর গুলো বের করে নিই। তো এরর বের করে দেখি কত আসলো। আর যদি আমাদের ম্যাথ শেষ করতে না হয়, তাহলে যদি পোস্টে এরর বের করতে না বলে, তাহলে এরর বের করাটা অতটা দরকার নেই, মানে বের করার জন্য এক্সট্রা তো নাম্বার নেই, বের করলেও হয় না করলেও হয়। তো এইভাবে আমাদের একটা ইটারেশন শেষ হলে আমরা নিউ সেন্ট্রয়েড দিয়ে আবার এখানে এই ভ্যালুগুলো আপডেট করি, আপডেট করে আবার সবগুলো ডেটা পয়েন্ট গুলোকে ক্লাস্টারিং করে ফেলি। এভাবে কেএমএস ক্লাস্টারিংটা কাজ করে। আচ্ছা, কেএমএস ক্লাস্টার। ওকে, এই পর্যন্ত কারো কি কোনো জিজ্ঞাসা আছে? নাই না? আচ্ছা, ঠিক আছে। এরপর আমাদের ডিসিশন ট্রি আছে। ডিসিশন ট্রি সবার শেষে পড়াইছিলাম, এখানে একটা ম্যাথ রাখছি, কিভাবে কাজ করে একটু দেখি। আচ্ছা, ধরো এই আমাদের ডেটা, তাহলে আমাদের এখানে দুইটা ফিচার আছে, তাই না। যে ফিচার 1 আর এটাকে আমি বলতেছি ফিচার 2। তাহলে কোন ফিচারটা আমাদের ভালো, মানে আমরা একটা প্রশ্ন করি তো, তাই না। একটা নতুন ডেটা আসলে, নতুন ডেটা তো দেয়া নেই। ধরো একটা ডেটা বললাম, ওই ডেটাটা হোয়াইট এবং ওইটার কস্ট হলো মিডিয়াম, তাহলে ওইটা আমরা কিনবো কিনা, এরকম একটা প্রশ্ন আমরা করতেছি। তো ভালো কথা। এখন তাহলে আমরা যেটা চাচ্ছি যে কোন ফিচারটা সবচেয়ে ইম্পর্টেন্ট,
সেই প্রশ্নকে করার জন্য একটা ট্রি ওকে বানাবো, ঠিক আছে? ট্রি বানানোর পর তারপরে আমরা দেখতেছি যে কি করা যায়। তাহলে সেটার জন্য আমরা কি করি, এনট্রপি বের করি, তাই না? এনট্রপি, এনট্রপি কি হয় যে মাইনাস সামেশন অফ পিআই লগ টু পিআই। তোমাদের বলছি ক্যালকুলেটরে লগ টু একটু দেখে শুনে ব্যবহার করতে, অনেকের ক্যালকুলেটরে লগ টু সাপোর্ট না করে, করলে লগ বা লন দিয়ে করে ভাগ করতে পারো আর কি, মান একই আসবে। মানে লন মানে লন দিয়ে পি করে লন টু দিয়ে ভাগ করবে আর কি। আবার লগ দিয়ে যদি কাজ করে লগ পিআই দিয়ে কাজ করে লগ দিয়ে ভাগ করতে হবে আর কি, তাহলে একই জিনিস। তো ভালো কথা। এখন আমরা এই বের করি যে রুটটা, হ্যাঁ। তো রুটের জন্য কি করতে হয়, আমাদের ইএস আছে দেখো কয়টা, 1 2 3টা, আর নো আছে 3টা। তাহলে এনট্রপি কত আসবে, আর প্রবাবিলিটি অফ ইএস, প্রবাবিলিটি অফ ইএস হচ্ছে 3/6 মানে হাফ, আর প্রবাবিলিটি অফ নো মানে 3/6 মানে হাফ, হ্যাঁ। তাহলে এনট্রপি কত দেখি, রুট এনট্রপি, তাই তো? তাহলে এনট্রপি আসছে মাইনাস হাফ লগ টু হাফ মাইনাস হাফ লগ টু হাফ, এটার ভ্যালু আসবে 1 আসার কথা, 1 আসার কথা। তাহলে এনট্রপি আমরা পেয়ে গেছি, হ্যাঁ, রুট এনট্রপি। এখন তাহলে আমরা একটা কাজ করি, প্রত্যেকটা ফিচারের এনট্রপি বের করি। তাহলে ফিচার 1 এর এনট্রপিটা কত হবে, ফিচার 1। তাহলে প্রথম ফিচারের জন্য আমাদের কি কি কালার আছে দেখো তো, গ্রিন, হোয়াইট আর ব্লু, 3টা কালার আছে। গ্রিন, হোয়াইট, ব্লু। তো গ্রিন আছে হচ্ছে 3টা, হোয়াইট একটা, ব্লু 2টা। এই তাহলে প্রবাবিলিটি অফ গ্রিন কত হচ্ছে দেখো তো, 3/6। প্রবাবিলিটি অফ হোয়াইট কত, 1/6। প্রবাবিলিটি অফ ব্লু কত, 2/6, এরকম আসছে। ওকে, এবার এই গ্রিনের আন্ডারে দেখো তো ইয়েস কয়টা আছে, নো কয়টা আছে। গ্রিনের আন্ডারে এগুলা ইয়েস একটা, নো 2টা, ইয়েস একটা, নো 2টা, ঠিক আছে না? তাহলে আমার এখানে এনট্রপি কত আসছে, এনট্রপি আসছে ইয়েস নো এর উপর, এনট্রপি কিন্তু সবসময় এন্ড এর উপরে বের করতে হবে। তাহলে মাইনাস 1/3 log to 1/3 minus 2/3 log to 2/3, এটি কত আসে, মাইনাস 1/3 log to 1/3 মাইনাস 2/3 log to 2/3। আমার ক্যালকুলেশনটা কেউ একজন চেক দেয়, কারণ আমি ক্যালকুলেটরে ভুল মানে তুলতে পারি, তখন ঝামেলা লাগে। আচ্ছা, এবার হোয়াইট তো আছেই একটা, তো হোয়াইটের জন্য ইয়েস আছে জাস্ট একটাই, নো নাই। তাহলে এনট্রপির ভ্যালু কত আসবে, মাইনাস 1/1 লগ টু 1/1 মানে 0, ঠিক আছে? আচ্ছা, ব্লু, ব্লু আছে 2টা, ব্লু একটা ইয়েস একটা নো, ব্লু আছে 2টা, একটা ইয়েস একটা নো। তাহলে এনট্রপি কত দেখি, মাইনাস হাফ লগ টু হাফ মাইনাস হাফ লগ টু হাফ, মানে রেজাল্ট আসছে 1, এনট্রপি 1, হ্যাঁ 1। তো ক্যালকুলেশন তো একটু দেখে নিই, আমি তো মনে হচ্ছে 1, তাই 1 বসাই দিলাম। আচ্ছা, তাহলে টোটাল এনট্রপি কত, তাহলে এনট্রপি ফিচার 1, হ্যাঁ, এনট্রপি ফিচার 1, তাহলে প্রবাবিলিটি, এই যে প্রবাবিলিটি গুণ এনট্রপি প্লাস প্রবাবিলিটি গুণ এনট্রপি প্লাস প্রবাবিলিটি গুণ এনট্রপি, তাই না? প্রবাবিলিটি গুণ এনট্রপি প্লাস প্রবাবিলিটি গুণ এনট্রপি, প্রবাবিলিটি গুণ এনট্রপি। তো 0.5 into 0.918 প্লাস 2/6 0.792, ঠিক আছে না? তাহলে আমাদের গেইন বের করতে হবে। গেইন হচ্ছে ইনফরমেশন গেইন। তো ইনফরমেশনটা লিখি না, ইনফরমেশন গেইন হলো এনট্রপির রুট মাইনাস এনট্রপি ফিচার। তাহলে দেখো তো এনট্রপি রুট কত হয়, যাচ্ছি জানি, এনট্রপি রুট হলো 1 এখানে, হ্যাঁ। তাহলে এটা আসলে 1
মাইনাস 0.792 1 মাইনাস অ্যান্সার তাহলে 0.208। তাহলে আমাদের প্রথম ফিচারের ইনফরমেশন গেইন হচ্ছে 0.208, যেটা হলো 0.208। তাহলে একইভাবে আমরা পরের ফিচারটা বের করি, ফিচার 2 এর জন্য দেখি কি আসে। ফর ফিচার 2, তাহলে ফিচার 2 তে কি কি আছে দেখি। এখানে লো, মিডিয়াম, হাই তিন রকম, দুইটা লো, দুইটা মিডিয়াম, দুইটা হাই। লো, মিডিয়াম, হাই। তাহলে প্রবাবিলিটি অফ লো হচ্ছে 2/6, প্রবাবিলিটি অফ মিডিয়াম 2/6, প্রবাবিলিটি অফ হাই হচ্ছে 2/6 দেওয়া আছে। আচ্ছা, লোয়ের আন্ডারে আমাদের ইএস আছে দুইটা, কোনো দেখো নো নাই, তাই না? বুঝতে না পারলে কিন্তু বলো, হ্যাঁ। ইএস আছে দুইটা, নো নাই। তাহলে আমাদের এন্ট্রপি কত আসছে দেখো তো, 2/2 মাইনাস আছে একটা, লগ টু 2/2 মানে 0। আচ্ছা, এবার মিডিয়ামের আন্ডারে একটা নো, একটা ইয়েস। মিডিয়ামের আন্ডারে একটা ইয়েস, একটা নো। তাহলে এন্ট্রপি কত আসে, মাইনাস হাফ লগ টু হাফ মাইনাস হাফ লগ টু হাফ, 1 আসে। আর হাইয়ের আন্ডারে দেখো, হাইয়ের আন্ডারে একটা না দুইটা, দুইটাই নো আছে। হাইয়ের আন্ডারে ইয়েস তো নাই, নো দুইটা, তাহলে এন্ট্রপি আসবে মাইনাস 2/2 লগ টু 2/2 মানে 0। তাহলে আমাদের ইনফরমেশন গেইন কত আসবে দেখো, প্রবাবিলিটি কোন এন্ট্রপি, তাই না? তাহলে 2/6 ইন্টু 0 প্লাস 2/6 ইন্টু 1 প্লাস 2/6 ইন্টু 0, তাহলে 2/6 মানে 1/3 মানে 0.33 হওয়ার কথা। তাহলে পরের ইনফরমেশন গেইন পেয়ে গেছে 0.33। হ্যাঁ, তাহলে দুইটা ফিচারের ইনফরমেশন গেইন পাইছে। তাহলে বলো দেখি, ফিচার 1 আর ফিচার 2 এই দুইটার মধ্যে কোন ফিচারের কোশ্চেন আগে করব? হ্যালো, ফিচার 1 এ ফিচার 1 এর কেন ফিচার 1 এর? ইনফরমেশন গেইনটা ফিচার 2 তে বেশি, হ্যাঁ 0.33 আসছে, ফিচার 1 এর 0.208 আসছে। তাহলে আমরা অবশ্যই ফিচার 2 এর উপরের কোশ্চেনটা আগে করব, ঠিক আছে? তাহলে ফিচার 2 কি জিনিস, কস্ট। তাহলে আমরা কস্টের প্রশ্নটা আগে করব। এটা বলবো এখানে তিন রকম ক্যাটাগরি আসতে পারে, হাই, মিডিয়াম, লো, তিন রকম। এই তিন রকম আসতে পারে, হাই, মিডিয়াম, লো, হ্যাঁ তিন রকম আসতে পারে। এইবার আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট ফিচার হলো ফিচার 1, মানে দুইটাই আছে তো ওই জন্য। এটা হলো কালার। এবার প্রত্যেকের মধ্যে আমরা কালার দেখবো যে কি কি আছে। তো যাই হোক, মানে এটা ট্রি আকারে করা যায়, কিন্তু আমাদের তো এত বেশি ডেটা নাই, তাই সবগুলো আমাদের দেখার দরকার হচ্ছে না। তাহলে হাইয়ের জন্য আমাদের কি কি ডেটা আছে দেখো তো। হাইয়ের জন্য কস্ট, মানে ফিচার 2 সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে হাই হচ্ছে D4 আর D6, তাহলে দুইটা ডেটা আমাদের হাই, D4 D6। আচ্ছা, মিডিয়ামে কি কি আছে দেখি তো। মিডিয়ামে D3 আছে, D5 আছে, হ্যাঁ D3 আর D5। আর লোতে কি কি আছে দেখি, লোতে D1 আর D2, লোতে আছে D1 D2। আচ্ছা, D4 আর 6, D4 আর 6 মিলে কি ডিসিশন নেই, D4 D6 মিলে দুইটাই নো, তাই না? তাহলে আমাদের যেহেতু দুইজনই নো, তাহলে এখানে আর ফার্দার কোনো কিছু করার কোনো সুযোগ নাই। কোনো ডিসিশন এই ব্রাঞ্চে আসলে অটোমেটিক তার সিদ্ধান্ত হবে নো, মানে হাই কস্ট, হাই মানেই নো, এটা আমরা কিনবো না। এবার আসে মিডিয়াম। মিডিয়াম কত, 3-5। দেখো তো 3 আর 5, 3 আর 5, এই যে একটা নো একটা ইয়েস, তার মানে এখানে কি কাবজাব করতে হবে। এখানে আমাদের ফিচার দেখতে হবে, হ্যাঁ যে কি ফিচার আছে, লো, মিডিয়াম নাকি হাই।
এখানে লো, মানে এই প্রশ্নটা হবে কি কালার, লো মিডিয়াম হাই আর নাই, কালার কি কি জানি, গ্রিন হোয়াইট আর ব্লু, মানে গ্রিন হোয়াইট আর ব্লু, তাই না? ঠিক আছে, গ্রিন হোয়াইট আর ব্লু, এইটারও ডেটাগুলো আমরা দেখি সাপোর্টের জন্য। এখন এই 3 আর 5 এর মধ্যে শুধু 3 হচ্ছে গ্রিন আর 5 হচ্ছে ব্লু, তাই না? 3 হচ্ছে গ্রিন, 5 হচ্ছে ব্লু, 3 গ্রিন 5 ব্লু। হ্যাঁ, তাহলে এই হোয়াইট এইটাতে যদি কোনো ডেটা নাই, তাই এটা বাদ, এই ব্রাঞ্চই বাদ, এই ব্রাঞ্চ আমরা রাখবো। আচ্ছা, এই ডি থ্রি কি চাই? ডি3 হচ্ছে নো, হ্যাঁ, আর ডি5 হচ্ছে ইয়েস। ডি3 হচ্ছে নো আর ডি5 হলো ইয়েস। তাহলে কেউ যদি এই ব্রাঞ্চে আসে তাহলে তার উত্তর হবে নো, কেউ এই ব্রাঞ্চে আসলে তার উত্তর হবে ইয়েস। কিন্তু আমরা হোয়াইট ব্রাঞ্চে আনফরচুনেটলি নিতে পারতেছি না, কারণ আমাদের ডেটা নাই। হ্যাঁ, আচ্ছা, লো এর জন্য দেখো তো ডি1 ডি2 দুইজনই ইয়েস, তাহলে লো হলে আমরা ইয়েস, কোনো দেখা দেখি নেই, এটা ইয়েসই হবে, আর কোনো প্রশ্ন ওকে আমরা করব না। ওকে, এখন আমাদের যে নতুন ডেটা নিয়ে আমরা প্রশ্ন করতেছিলাম, যে হোয়াইট আর মিডিয়াম। হ্যাঁ, তাহলে মিডিয়ামের মধ্যে হোয়াইট আছে, দেখি তো কি হয়। এই যে মিডিয়ামের মধ্যে হোয়াইট, তো মিডিয়ামের মধ্যে হোয়াইট আমাদের ডেটা নাই, তাই আমরা একটা ডিসিশন নিতে পারতেছি না। কিন্তু হোয়াইট না হয় যদি গ্রিন হতো তাহলে আমরা পারতাম। এইটাতে আমি জাস্ট চেঞ্জ করে গ্রিন করে দিই, যাতে আমি একটা অ্যান্সার দিতে পারি গ্রিন। তাহলে হোয়াইটের মধ্যে যদি গ্রিন হয় তাহলে কি হবে দেখি, এই যে সরি, হোয়াইট না হয় যদি গ্রিন হয় তাহলে হবে নো, আমরা কিনবো না। ঠিক আছে, তাহলে আমাদের ডিসিশন হলো বায়েবল না, নট বায়েবল। অ্যান্সার হচ্ছে নট বায়েবল। দেখো ভাই, কারোর কোনো কনফিউশন আছে কোথাও? স্যার লাস্টের দিকে বুঝিনি আর কি। লাস্টে, আচ্ছা, এইটা কি বুঝতে পারছো, এটা আসলে কিভাবে? জি স্যার, প্রথম ওইটা বুঝতে পারছি, পরে যে বলছিলেন হোয়াইট আর গ্রিনের। ও আচ্ছা, এটা আমাদের এই যে এখানে দেখো ছিল কি এটা, ও মিডিয়ামটা কাটছি, কালার নাই, হ্যাঁ, এটা ছিল কি হোয়াইট আর মিডিয়াম, মানে আমি বলতেছি আমি কোনো একটা ব্যাগ বা কিছু একটা কিনতে চাচ্ছি, সেটার কস্ট দেওয়া আছে আর কালার দেওয়া আছে, সেটা আমি কিনবো কিনা, এটা আমার কাছে প্রশ্ন। ঠিক আছে, তো আমি এই ডেটাগুলো অ্যানালাইসিস করে আমি একটা ট্রি বানালাম, গাছ বানালাম, কিন্তু ওই গাছের তো কোশ্চেন অ্যান্সার করতে হয়, তাই তো? আমি বলতেছি ওইটার ফিচার হলো মিডিয়াম আর কালার হলো হোয়াইট ছিল, মানে এটা আমি প্রশ্ন চেঞ্জ করছি, বুঝেছো? ওই যে এটা প্রথমে কস্ট মিডিয়াম না, তাহলে যে কস্ট মিডিয়াম এই ব্রাঞ্চে আসবে, মিডিয়াম আসার পরে প্রশ্ন করব কি কি কালার, গ্রিন হোয়াইট না ব্লু, তো এটাতে কি ছিল হোয়াইট, তো হোয়াইট এখানে তো আমার ডেটাই নাই, তাই না? তো প্রশ্ন যদি এরকম থাকতো আমি অ্যান্সার করতে পারতাম না, ওই জন্য প্রশ্নটাই চেঞ্জ করে দিছি। জাস্ট এটা এরকম না যে উত্তরের সমস্যা আছে, উত্তরের সাথে কোনো কিছু রিলেটেড না, আমি জাস্ট প্রশ্নটা চেঞ্জ করে দিছি, যেহেতু এখানে ডেটা নাই, এই প্রশ্নটা করাটা অ্যাপ্রোপ্রিয়েট না। ওই জন্য এটা প্রশ্ন ভুল ছিল, ধরতে পারো যে এটা প্রশ্নে ভুল করছি, এখানে চেঞ্জ করে দিই, এখানে গ্রিন দিলে কি হয় একটু দেখার জন্য, যে প্রশ্নটা যদি এরকম মিডিয়াম গ্রিন থাকতো তাহলে কি অ্যান্সার হতো, এটার জন্য। তাহলে এই যে দেখো, এখন আমাদের ফিচার 1 সবচেয়ে ইম্পর্টেন্ট, আচ্ছা ফিচার 2 সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে কস্টটা আগে জিজ্ঞেস করবো, তাহলে কস্ট মিডিয়াম হলে এখন আমরা কালার জিজ্ঞেস করবো গ্রিন। আছে তাহলে বললাম যে কস্টটা যদি মিডিয়াম হয় তাহলে কালার গ্রিন, এটাতে আছে নো, তার মানে আমরা এটা কিনবো না। যদি এটা ব্লু হতো তাহলে কিনতাম। এখন বুঝতে পারছো কি? জি স্যার। Okay, আর কারো কোনো মানে দুঃখ বেদনা কিছু আছে মনে? স্যার প্র্যাকটিসের জন্য কিছু দিলে যে একটু ভালো হতো। ও আচ্ছা, প্র্যাকটিসের জন্য ওদের কাছে ঠিক আছে, আমি আজকে রাতের ভিতরে তোমাদের বিএলসি তে দেখবে প্রত্যেকটা ওই যে ম্যাথমেটিক্যাল টপিক আছে সেগুলোর জন্য 2-3টা করে করে ম্যাথ দিয়ে দেবো, তোমরা করে যদি কনফিউশন লাগে আমাকে দেখাও, বিএলসি তে আপলোড করো বা আমাকে আলাদাভাবে গ্রুপে দিলেও হবে, আমি দেখে দেবো। স্যার কয়েকটা কোশ্চেন থাকবে স্যার। কোয়েশ্চেন থাকবে হচ্ছে মোস্ট প্রবাবলি 5টা না 6টা আছে না, পাঁচটা থাকবে টোটালি, মানে ওর ভিতরে 1-2 থাকবে আর কি, মানে একটা হয়তো বা ম্যাথ আর একটা হয়তো এক্সপ্লেন করো, এরকম। ধরো তোমাদের আমি বললাম র্যান্ডম ফরেস্ট, ধরো সব ডিসিশন, ম্যাথ থাকবে না?
না, ব্যাখ্যা সহ থাকবে। ধরো এই যে ডিসিশন ট্রি, এটা তাই না? তো ডিসিশন ট্রিটা আমি ধরো জিজ্ঞেস করলাম যে ডিসিশন ট্রি অ্যালগরিদমটা একটু ব্যাখ্যা করো, তারপর একটা ম্যাথ, অথবা র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদমটা একটু ব্যাখ্যা করো, তারপরে ধরো এই ম্যাথটা যদি ধরো এটা পরীক্ষাতে আসে, তাহলে কি থাকবে যে এক্সপ্লেইন, ধরো এটা ডিসিশন ট্রি ম্যাথ করতেছি, তো বললাম র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম, র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম। তো এটা বেশি লেখার দরকার নাই, হ্যাঁ, এটা হয়তো বা 1 লাইন 2 লাইন বা 3-4 লাইন, মানে ছোট করে লিখো, মানে যেই কয় লাইন লাগে এটা প্রপারলি ব্যাখ্যা হতো। তারপর 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এরকম ধরে এত বেশি লিখে তো তোমরা বেশি নাম্বার পাবা না, তাই না? কোথায় টাইম নষ্ট করার দরকার কি? এটা নিয়ে বেশি ঝামেলা না, মানে তুমি এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলা অল্প অল্প করে লিখে ফেললেই হবে, জাস্ট অ্যান্সারটা থাকলেই হয়েছে। আর 2 নম্বরে ধরে যে ওই ম্যাথটা, ওই ডেটা শিটটা দিয়ে বললাম যে এই যে একটা বক্স কি বলছিলাম, এটা মিডিয়াম আর কি গ্রিন যদি হয়, হ্যাঁ, তাহলে বায়েবল অর নট, বায়েবল অর নট, হ্যাঁ, ধরো এই প্রশ্নটা যদি পরীক্ষাতে আসে তাহলে এরকম ভাবে ধরে আসবে। দেখো বুঝতে পারছো কি? তো টোটালে বললাম আমি, যদি ধরো 4 মার্ক হয় বা 5 মার্ক হয় বা 6 মার্ক হয়, ধরো 6 মার্ক, তাহলে এটাতে হয়তো বা 2 মার্ক থাকবে, এটাতে হয়তো বা 4 মার্ক থাকবে, এটা তো আলাদাভাবে লেখা থাকবে না, আমি আমার মতো করে দেখে নেবো আর কি কি অবস্থা, একও থাকতে পারে এরকম। মানে এই লেখা যে ব্যাখ্যাটাকে এক্সপ্লেন গুলো, এগুলো মানে অ্যাজ স্মল অ্যাজ পসিবল লিখো আর কি। এটা বেশি লিখতে গেলে টাইম পাবা না। স্যার কিছু এক্সপ্লেনেশন টাইপের দিয়ে রাখেন স্যার, ওটা যাতে আমরা বুঝতে পারি। দেওয়া আছে কিছু, ওটার সাথে আমি আরো কিছু অ্যাড করে দেবো, মানে তোমাদের কেএনএন রিলেটেড মানে কিছু দেওয়া আছে, আর আমি কিছু অ্যাড করে রাখবো আর কি, আজকের মধ্যে অ্যাড করে দেবো। আর তোমাদের হচ্ছে এই যে প্রশ্নটা, এটা আমি এক্সাম দিছি, আমার হলো 43 মিনিট সময় লাগছে, তো হোপফুলি তোমরা 1 ঘন্টা 30 মিনিটে শেষ করতে পারবে, ঠিক আছে? তোমরা তারপরেও মানে বলা যায় না, তোমরা এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলা নিয়ে টেনশন করার কিছু নেই, মানে এটা বড় লিখতে হবে এরকম করার কিছু নেই। তোমরা ম্যাথ গুলা একটু প্রপারলি করে তারপরে দরকার হলে বা শুরুর দিকে সিকোয়েন্স মিলাই রাখো, পরে যদি মিস্টেক হয়ে যায়, যে একটা প্রশ্ন ঝামেলা হয়ে যাবে, তোমরা ব্যাখ্যাগুলো শর্ট শর্ট করে লিখো, যাতে টাইম না লাগে, টাইম খুব কম লাগে। আর যেসব ব্যাখ্যাগুলো ক্লাসে পড়াইছি, ধরো ফর এক্সাম্পল এরকম টাইপের একটা যদি গ্রাফ যদি আসে, যদি না আসে, যদি ইকুয়েশন দিয়ে আসে, এটার কি হয়, কেন হয়, কত কিছুই তো শিখাইছি। তারপর এটার সাথে লার্নিং রেট আলফা, এগুলোর কি সম্পর্ক, কি সম্পর্ক নাই, এগুলো একটু দেখে শুনে ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখতে। আর কেউ কিছু বলবা? স্যার কোন কোন টপিকস এর উপরে ম্যাথ আছে ওইটা একটু যদি সামারি করে দিতেন লাস্টে, মানে ইয়াগুলা টপিকগুলো। ম্যাথ হচ্ছে মানে এরকম না যে সব ম্যাথ পরীক্ষাতে আসবে, আমি যে টপিকগুলো লিখছি এই টপিকগুলো ম্যাথ পসিবল আর কি, মানে এগুলোর ভিতরে হয়তো বা 1-2টা টপিক বাদও যেতে পারে। কি আছে, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, হচ্ছে ডিসিশন ট্রি, আর এটার সাথে তোমাদের ওই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটা তো হওয়া পসিবল। গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলতে যে এইটা কথা বলতেছি, যদি ইকুয়েশন থাকে সেক্ষেত্রে ম্যাথ করা পসিবল। এখান থেকে সব আসবে এরকম না, হয়তো বা কয়টা 6টা লিখলাম, 6টার ভিতরে হয়তো বা 4টা টপিক আসতে, 5টাও আসতে পারে, মানে সব আসবে না আর কি, হয়তো বা 1-2টা বাদ যাবে। এই রিলেটেড একটু স্যার ম্যাথ গুলো দিয়ে দিলে স্যার ভালো হতো। তোমাদের মনে হয় বিএলসি তে কেএনএন পর্যন্ত, কেএনএন লিনিয়ার রিগ্রেশন দেওয়া আছে, লজিস্টিক রিগ্রেশন তোমরা স্লাইডের ম্যাথটাই করো তাহলেই হবে, এটা আমি আলাদাভাবে দিতেছি না। স্যার যদি সবগুলোর প্র্যাকটিসের জন্য দিতেন আর কি ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিসের জন্য তোমাদের ম্যাথগুলো দিয়ে দেবো আর কি, এই দুটো দেওয়া আছে। লজিস্টিক রিগ্রেশন তোমরা স্লাইডেরটাই করো, এটা আলাদাভাবে দিতেছি না।
আর বাকি এই এই তিনটে আর কি না, ডিসিশন ট্রিটা, পিএমএস ক্লাস্টারিং আর গ্রেডিয়েন্ট ডেন্সিটি, এগুলো ম্যাথ কিছু তোমাদের প্রবলেম গুলো দিয়ে দেবো আজকে দিয়ে দেবো। আর ব্যাখ্যা তো তোমাদের যা পড়াইছি, যা বলছি, যখন যা বলছে ওইগুলাই আসবে। স্যার একটা ম্যাথ ছিল যে ওই যে ওমেগার মান ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে 0 ধরে নিতে হতো অথবা বি এর মান 0 ধরে নিতে হতো, ওটা কিসের ভিতরে ছিল স্যার? ফার্স্ট ইটারেশনে লিনিয়ার রিগ্রেশনে আমরা করতাম, যে লিনিয়ার রিগ্রেশনে আমরা অনেক সময় ওমেগা ফার্স্ট ইটারেশনে ওমেগা 0 বি 0 ধরে নেই, তারপরে হচ্ছে ওই তোমার ওয়েট আপডেট করে করে বের করতাম। ধরো আমি বলতাম ডাব্লু নিউ ইজ ইকুয়াল টু হবে ডাব্লু ওল্ড মাইনাস আলফা ডেল জে বাই ডেল ডাব্লু, হ্যাঁ। আবার বি নিউ হতো বি ওল্ড মাইনাস আলফা ডেল জে বাই ডেল ডাব্লু, যে এই তোমার লজিস্টিক রিগ্রেশনে যেটা ছিল না, ওটা তো শুরুতে লিনিয়ার রিগ্রেশনই পার্ট আর কি। লিনিয়ার রিগ্রেশনের এই সূত্রগুলো ব্যবহার করি, তো শেষে আমরা সিগময়েড ব্যবহার করে লজিস্টিক রিগ্রেশন করি। তো এইগুলা দিয়ে আমরা ওয়েট আপডেট করি। তো শুরুতে 0 0 থাকে, তারপর 0 থেকে মাইনাস আলফা আলফা ভ্যালু থাকতে হবে 0.01 বা যেটাই দেওয়া থাকে না কোনো প্রশ্নে ওটা, তারপরে এই ভ্যালুটা একটু বের করে নিয়ে তারপরে এখানে গুণ করতে হবে। গুণ করে দেখবো যে নতুন নতুন ওয়েট আপডেট হচ্ছে। তো দুইটা হয়ে গেলে একটা ইটারেশন কমপ্লিট। বুঝেছো? মানে 0 ধরে নিতে হবে এরকম না, আমরা 0 ধরে নিই আমাদের এই হাতে ক্যালকুলেশন করার সুবিধা। Okay. আর কারোর কিছু কি জিজ্ঞেস করার আছে? তো কারোর কোনো মনে দুঃখ বেদনা নাই, তাই না? তাহলে সবাই একটু হাসি খুশি মনে পরীক্ষার হলে যাও। আর প্রথমে প্রশ্ন দেখে যদি অপরিচিত লাগে ভয়টাই পাও না, হ্যাঁ, যা হয় হবে দেখা যাবে। তোমাদের যা পড়াইছি তাই আসছে, হয়তো বা দেখে ফরম্যাট উল্টাপাল্টা লাগতে পারে। তো প্রশ্নটা দুই তিনবার থিওরিটা একটু ঝামেলা হয়ে গেল। থিওরি কি ঝামেলা, সমস্যা নাই, পারবা theory একটা না করে পারবা। লিখতে হবে স্যার এটা। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি বিএলসি তে যে প্রশ্নগুলো দেব ওই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমাদের থিওরি আসবে, ঠিক আছে? স্যার কমন প্রশ্ন একটা স্যার, থিওরি আর ম্যাথের রেশিও। আচ্ছা, থিওরি ম্যাথের রেশিও, ম্যাথই মার্কিং এ ম্যাথ বেশি থাকবে, হয়তো থিওরি ম্যাথ মিলায় প্রশ্ন থাকবে, বাট ওই তোমাদের টোটালে অ্যাটলিস্ট 18 মার্ক তো ম্যাথ থাকবেই। তো কম হওয়ার সুযোগ নাই, বেশি থাকতে পারে, মানে 18 আর বেশি, হ্যাঁ, 18 আর মোর, মানে এরকমই এরা অ্যারাউন্ডে থাকার কথা। বাকি অল্প কিছু থিওরি, মানে থিওরির প্রশ্ন হয়তো বা বেশি, প্রশ্ন হয়তো বা 3টা 4টা হয়তো বা আছে, তো সবগুলো 1-2 মার্কের, মানে ওর তোরটা মানে বেশি ওয়েটেজ কভার করে না। সেভেন মার্কের হয়তো বা। মানে এটা আমার খেয়াল নাই, মানে অ্যারাউন্ড হওয়ার কথা, এটা হয়তো বা 2 মার্ক কম বা বেশি হতে পারে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, পরীক্ষার হলে দেখা হবে। আর কেউ নকল টকল করো না, হ্যাঁ। তোমরা হাতটাতে কিছু লিখে টেকে নিয়ে আসবে না, ভালো করে পড়াশোনা করে তারপরে পরীক্ষার হলে যাবা।